আসিফ, আপনার কাছ থেকে যেটা জানার সেটা হচ্ছে যে আপনি মাশাআল্লাহ এখন অনেক ভালো ব্যবসা করছেন, বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এরই মধ্যে নিজের বলার মতো গল্প সত্যিকার অর্থে আপনাকে কি দিয়েছে? ধন্যবাদ স্যার। আসলে যদি পেছন থেকে বলতে যাই স্যার, নিজের বলার মতো গল্প গ্রুপ আসলে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছে স্যার, আর সবচেয়ে বেশি নিজেকে আবিষ্কার করতে শিক্ষা দিয়েছে আমি যেটা মনে করি। কারণ আমি যদি আমার নিজেকে আবিষ্কার করতে না পারি, কখনোই আমি কোনো কাজেই সাকসেসফুল হতে পারবো না। তো স্যার, আমি আসলে ব্যবসাটা শুরু করি 2012 সাল থেকে। আমি একজন এক্স সেনাবাহিনীর সদস্য ছিলাম। 2009 সালে ইউন মিশন করে আরও 2 বছর বাংলাদেশ র্যাব হেডকোয়ার্টারে জব করে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে চাকরি করব না। দেন 2012 থেকেই অনেকগুলো ব্যবসায় আমি গার্মেন্টস থেকে শুরু করি এবং মোটামুটি সাকসেসফুলি হই। কিন্তু কোনোটাই যেন মানে ব্যবসার ভিতরে যদি কোনো হোঁচট খেলে যে কি করতে হবে নিজেকে, এটা আসলে ব্যালেন্স করতে পারতাম না স্যার। আর সত্য কথা বলতে আমি একদিন সন্ধ্যার সময় স্যার আপনার হঠাৎ করে, কারণ আমি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের এই 2018 ফেব্রুয়ারি প্রথম মাস থেকেই আমি জড়িত, বাট আমি রেজিস্ট্রেশন ওরকমের করতে পারতাম না। আপনার একটা ভিডিও সেশনে আমি কিছু কথা শুনে নিজেকে এতটা মোটিভেশন হয়েছি। বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো যে আপনি যে সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য অবশ্যই আসবে, এই কথাটা। আর বিজনেসের কিছু স্কিল আছে, যে স্কিলগুলো আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আসলে এগুলা আমাদের দেশে অনেক বড় বড় মানুষ আছে, অনেক শিক্ষক আছে। আমি আসলে বেসিক্যালি আমার দেখা আপনার মতো এরকমের অন্তত উদ্যোক্তা তৈরির শিক্ষক আমি এটা পাইনি স্যার। একমাত্র এই নিজের বলার মতো গল্প গ্রুপই আপনার মতো একজন উদ্যোক্তা তৈরির কারিগর আমাদেরকে এই প্ল্যাটফর্ম আমরা পেয়েছি স্যার। এই জন্য আমরা ধন্য। আমি দোয়া করি আপনাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আপনাকে আরো বেশি অনেক বছর বাঁচিয়ে রাখুক স্যার। আসিফ, আপনি কি কি প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে কাজ করছেন? স্যার, আমি বেসিক্যালি ফার্স্ট আমার যেটা সেটা হলো এলিট ফ্যাশন বিডি। এলিট ফ্যাশন বিডি মূলত আমি শুরু করি 2012 সালে। আমি অল কাইন্ডস অফ গার্মেন্টস এক্সপোর্ট স্টক লট দিয়ে শুরু করি, এখন পর্যন্ত সেটাই আছি। এবং করোনা মহামারীর কারণে চিন্তা করে যে আর 5 বছর, সামনে 5 বছরে হয়তো মানুষ সবাই অনলাইনে কেনাকাটা করবে, তো সেই জন্য 2020 সালে elitefashionbd.com নামে একটা ওয়েবসাইট ই-কমার্স শুরু করেছি, যেটা স্যার আপনি বরিশালে নিজের হাতে উদ্বোধন করেছেন। আর এছাড়া আমার প্ল্যানেট গ্রিড কনস্ট্রাকশন, সেটা হলো ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর অ্যান্ড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সাপ্লাই। এখানে শুধু প্রোডাক্ট হলো আমি বড় বড় ব্রিজ, কালভার্ট, রোডের কাজ এবং সেন্ড সাপ্লাই, স্টোন সাপ্লাই, এগুলো নিয়ে কাজ করি। আর 2018 সালে যখন আমার একটা অ্যাগ্রো ফার্ম ছিল মেসার্স এনএস ট্রেডার্স, আমি যখন দ্বিতীয় বাজে শুরু করি, আমি এনএস ট্রেডার্স দিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। আপনি জেনে খুশি হবেন স্যার, আমাদের যে দ্বিতীয় বাজে 6,000 সদস্য নিয়ে একটা পরিবার ছিল, ওখানে আমাদের যে একটা বই আপনি লিখেছিলেন নিজের বলার মতো গল্প গ্রুপের বইতে, 64 জেলা থেকে আপনি একটা কমেন্ট করছিলেন যে আপনাদের বিজনেস আইডিয়া শেয়ার করুন, যারটা সবচেয়ে ভালো হয় তারটা আমরা বইতে লিপিবদ্ধ করব। তা মেসেজ এনএস ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ হাসিবুল হাসান, আমি অনেক ধন্য। আমি ওখানে একটা কমেন্ট করেছিলাম, সেই কমেন্টটা হয়তো আপনার পছন্দ হয়েছে। আজও পর্যন্ত সেই নিজের বলার মতো গল্প গ্রুপে আমার এনএস ট্রেডার্সটা আছে। আর এটাকেই আমি একটু এলিট অ্যাগ্রো ফার্ম নামে একটু মডিফাই করেছি। এখানে আমি আসলে অ্যাগ্রো নিয়ে কাজ করতেছি, যেমন সোনালী মুরগির ফার্ম, রেণু মাছের হ্যাচারি, তারপর আছে উন্নত জাতের ছাগল, তারপর আছে আমার গরুর খামার, এসব প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আর মেসার্স নাফিসা এন্টারপ্রাইজ 2018 সালে একই সময় এস্টাবলিশ করেছি, কারণ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আমার বাড়ি হলো পটুয়াখালী জেলার কলাপাড়া থানাতে, দানখালী ইউনিয়নে পায়রা তাপবিদ্যুতে প্রায় 4,000 একরের জমি অধিগ্রহণ হয়েছে। তার ভিতরে আনফর্চুনেটলি আমার বাড়ি, পৈতৃক সম্পত্তি, এগুলো অধিগ্রহণ হয়ে গেছে স্যার। তো চিন্তা করলাম যে এখন বাংলাদেশে কমপক্ষে 10 বছর কনস্ট্রাকশনের কাজ নিয়ে কাজ করলে হয়তো একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে স্যার। এই জন্য নাফিসা এন্টারপ্রাইজ, যেটা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আমি নিবন্ধন করেছি, এবং আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানে আপনি জেনে খুশি হবেন 112 জন লোকের কর্মসংস্থান আমি এ পর্যন্ত সৃষ্টি করতে পারছি। এই 2 বছর 3 বছর পর্যন্ত এখনো 112 জন
লোকের মতো কর্মসংস্থান আছে। এটা বেসিক্যালি কাজ হলো ম্যান পাওয়ার সাপ্লাই, মানে শ্রমিক সাপ্লাই, চাইনিজ কোম্পানিদের স্কিল শ্রমিক যেটা হলে আউটসোর্সিং এর মাধ্যমে যেটা হয় আমি এগুলো সাপ্লাই দিই। এর সাথে আছে রেন্টাল ইকুইপমেন্ট সাপ্লাই, যে বড় বড় হেভি লিফট ক্যারিং, এক্সকেভেটর, ড্রাম ট্রাক ইকুইপমেন্ট, এগুলো আমি ওদের কাছে রেন্টে ভাড়া দিয়ে থাকি। এখান থেকে আমার হিউজ পরিমাণে আল্লাহর রহমতে স্যার এগুলো আসলে সবকিছুই সম্ভব হয়েছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আপনার মতো একজন মহান স্যারের সান্নিধ্য আসার কারণে। কারণ আমি আগেই বলেছিলাম আমি কিন্তু 2012 সালে বিজনেস করি এবং টাকাও ইনকাম করেছি, কিন্তু আমার বেসিক্যালি কিছু নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট ছিল না, যেটা একমাত্র সম্ভব হয়েছে বিজনেস করতে কি কি দরকার এবং সবকিছুই আপনার এর মাধ্যমেই আমার সম্ভব হয়েছে। আর বিশেষ করে নেক্সট যেটা প্রোডাক্ট সেটা হলো আমার এলিট ফ্যাশন বিডি, যেটা নিয়ে আমি এই গ্রুপে ব্যাপকভাবে সাড়া পেয়েছি। এবং আপনাকে দেখে আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা আমি টাকা ইনকাম করেছি, কিন্তু টাকা ইনকাম করাই যে মানুষের সাফল্য এটা কিন্তু না স্যার, এটা শিখেছি আপনার মাধ্যমে। কারণ ভালো মানুষ হওয়াটা হলো যে সবচেয়ে বেশি জরুরি আমি মনে করি। তো আমি ইদানিং 3 বছর থেকে গ্রুপে জয়েন্ট হওয়ার পর থেকে কিছু ভালো কাজ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তারপর সবচেয়ে আরেকটা জিনিস আপনি কথা বলেছেন, অন্যের সুখে হাসা, অন্যের দুঃখে কাঁদা। এই জিনিসটা কিন্তু আসলে অনেক কন্টেন্ট করে। তো সো এই জিনিসটা আমি 3 বছর আগে থেকে শুরু করছি, এখনো বিদ্যমান। আশা করি স্যার একজন সফল ব্যবসায়ী হওয়ার সাথে সাথে একজন ভালো মানুষ হওয়াটা আসলে অত্যন্ত জরুরি। জীবনে বেঁচে থাকতে হলে যদি আমার পরিচয় মরে যাওয়ার পরে যদি থাকে যে আমি একজন ভালো মানুষ, যেমন ইদানিং আমাকে খুব ইচ্ছা শক্তিকে প্রণীত করছে আপনার কাজগুলো দেখে। আসলে আপনি যে হাজারো ব্যস্ততার মাঝে এই যে সম্পূর্ণ ফ্রিতে হাজার হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করেছেন স্যার, এই হাজার হাজার লক্ষ মানুষের যে দোয়া, এটা যে কোথায় পৌঁছে যাবে স্যার আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি আপনার এই অনুপ্রেরণা নিয়ে কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আপনি জেনে খুশি হবেন, করোনায় আমি নাফিসা এন্টারপ্রাইজ থেকে কমপক্ষে 150 মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এগুলো আমি দান করেছি। এগুলো একমাত্র সম্ভব হচ্ছে আমাদের পটুয়াখালী জেলার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডার 2 জন আছে, শামসুদ্দোয়া শাওন, আরিফন ইসলাম ভাই, এরা যথেষ্ট পরিমাণে আমাকে সহযোগিতা করছে। আমাদের কোর ভলান্টিয়ার রুহুল আমিন ভাই, সেও অবশ্যই এটা করেছে। আর এই কিছুদিন গত সপ্তাহে আগে আমি এলিট ফ্যাশন বিডি থেকে 450 মানুষের শীতবস্ত্র বিতরণ করেছি। তো এগুলো যে একটা তৃপ্তি, এগুলো যে একটা নিজের ভিতরে পরিপূর্ণতা স্যার, এটা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব। অবশ্যই অবশ্যই। এবং আপনি অ্যাগ্রো নিয়ে কাজ করছেন, এটা শুনেও ভালো লাগলো। সেটার ব্যাপারে আমি আরেকটু কিছু শুনবো আপনার কাছ থেকে। আপনারা জানেন যে আমরা একটা অ্যাগ্রো ফোরাম করেছি নিজের বলার মতো গল্প থেকে, আমি জানি না ওখানে আপনি আছেন কিনা, এবং সেইখানে আমরা চেষ্টা করছি এখন আমাদের ছেলেমেয়েদেরকে অ্যাগ্রোতে কিছুটা উদ্বুদ্ধ করতে। কারণ করোনায় আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে খাবার দাবার বন্ধ হবে না, সব বন্ধ হবে। তো অ্যাগ্রো ইজ এ ইমার্জিং বিজনেস এবং এটার ভবিষ্যৎ খুবই ভালো, আজীবন এটার থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যদি একটু আমাদের যারা অ্যাগ্রোতে আসতে চায়, আপনি কি কি জিনিস হার্ডেল ফেস করেছেন বা কি কি অপরচুনিটি দেখতে পাচ্ছেন সেটা যদি একটু বলেন। স্যার মূলত অ্যাগ্রো বিজনেসটা শুরু করলে আগে মাটিকে ভালোবাসতে হবে। অ্যাগ্রো জিনিসটা সম্পূর্ণ একটা অন্যরকমের টান অ্যাগ্রোর প্রতি। আর আপনি জেনে খুশি হবেন আমি কিন্তু একজন আদর্শ কৃষকের ছেলে, সেই প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল থেকে। আপনি আমার অঞ্চলে গেলে দেখতে পারবেন, আমার মনে হয় 30 বছর আগে আমি যে প্রাইমারিতে যে স্কুলে গিয়েছিলাম, যে কাঁচা রাস্তা দেখেছি, এখন পর্যন্ত সেটা কাঁচাই আছে স্যার। তো অ্যাগ্রোর প্রতি টান আমার আসলে মানে ফ্যামিলিগত ট্র্যাডিশন থেকে। আমার বাবাও একজন কৃষক ছিল, সে জমি জমা হাল চাষ করতো, বিভিন্ন মৌসুমে বিভিন্ন কিছু দিত। তো অ্যাগ্রোতে অনেক সম্ভাবনা আছে, যেটা আমি যেমন রেণু মাছের চাষ করি, রেণু মাছের চাষটা অনেক লাভজনক স্যার, যদি সে বুঝে করতে পারে। আর অবশ্যই আমি অত্যন্ত খুশি হয়েছি স্যার আপনি যে একটা অ্যাগ্রোর যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এখানে আমি হয়তো এখন পর্যন্ত যুক্ত হতে পারিনি, তবে রিসেন্টলি আমি হয়ে যাব। কারণ আমি অলরেডি 4টা প্রতিষ্ঠান হ্যান্ডেলিং করাতে আমার এই ফেসবুক তারপর কমিউনিকেশনে আমার একটু গ্যাপ থাকে, তো আমি চেষ্টা করব। তো অ্যাগ্রোতে বিশেষ করে
অল্প পুঁজি দিয়ে অল্প সময়ে সাকসেসফুলি হওয়া সম্ভব। কোন কোন এগুলো তো বিশাল একটা জি স্যার। কোন কোন গুলোতে আপনি সাজেস্ট করবেন এখন কাজ আমি মনে করি যদি কারো বাড়িতে পরিত্যক্ত পুকুর থাকে, যদি একটা পুকুর থাকে বা একাধিক পুকুর যদি যার থাকে, সে আমি মনে করি ছোট মাছের সাদা মাছের রেনুর হ্যাসারি যদি করে সে অনেক লাভজনক হবে। যেমন আমি সাপোজ একটা ধারণা দিই স্যার, যাতে করে এই ধারণার মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে সবাই এই মেসেজটা পেতে পারে। যদি আমি রেনু মাছের ডিম 1 কেজি, সাপোজ ধরি রুই মাছ যদি আমি 1 কেজি ডিম কিনি, মানে একদিনের বাচ্চা ডিম ফুটানোটা অক্সিজেনে করে নিয়ে আসে, সর্বোচ্চ 5 থেকে 7,000 টাকা দাম হয়। তাই 1 কেজি রুই মাছের রেনুকে যদি আমি হারভেস্ট করি ভালোভাবে, কমপক্ষে 3 লক্ষ পিস মাছ হয় স্যার, 1 ইঞ্চি 2 ইঞ্চি। তো এখানে খরচটা হলো 5,000, আর চারপাশে একটু নেট দিতে হবে যাতে করে কোনো ব্যাঙ কোনো সাপ ওর ভিতরে, রেনু মাছের প্রক্রিয়াটা হলো ভিতর থেকে কোনো জিনিস বাইরে আসতে পারবে না, বাইরে থেকে কোনো জিনিস ভিতরে যেতে পারবে না, তাহলে মাছগুলো সব সুরক্ষা থাকবে। তাহলে দেখা যায় স্যার ওর সাথে একমাত্র সরিষার খৈর আছে, এটার একমাত্র খাবারই হলো সরিষার খৈর। সরিষার খৈর যদি আমি 2 মাস হারভেস্ট করি, মাছটা মোটামুটি 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজে আসে। তা 3 ইঞ্চি 4 ইঞ্চি যদি সাইজে আসে, কমপক্ষে আমি 5 বস্তা যদি আমি কিনি, তা 5 বস্তা পার বস্তা হয়তো 3500 টাকা করে দাম হয়। ধরলাম স্যার 12 থেকে 14,000 বা 15,000 টাকার মতো আমার খৈর লাগতেছে। আর 2 মাস আমি নিজেই ওখানে কাজ করলাম ট্রেনিং নিয়ে, তাহলে দেখা যায় 2 মাস পরে হয়তো 30,000 টাকা খরচ হলে যদি 1 টাকা করে পিস আমি পাইকারি সেল করি, তাহলে আমি 3 লক্ষ টাকা আমি অনায়াসে বের করতে পারছি। তা আমি মনে করি স্যার যারা অ্যাগ্রো নিয়ে কাজ করে, সবচেয়ে আমি বেশি সাজেস্ট করবো এই রেনু মাছটাকে, কারণ এখনো আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে মাছের চাহিদা কিন্তু প্রত্যেক বাড়িতেই খুবই বেশি স্যার, খুবই বেশি। অসাধারণ বলেছেন আপনি। এবং আমি রিসেন্টলি দেখলাম যে সোনালী মাছ, যেটা গোল্ডেন ফিশ বলা হয়, সেটাও নাকি পুকুরে এখন চাষ করা যায়, এবং এটা করে অনেকেই বেশ ভালো করছেন শোনা গেছে। সো সেটাও প্ল্যান করা যেতে পারে। আপনার ধরেন আপনার একটা সময় পার করেছেন, ব্যবসা করেছেন, আপনি ইয়েতে ছিলেন, একটা ডিসিপ্লিন প্রতিষ্ঠানে ছিলেন। জি স্যার। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা নর্মালি পজিটিভিটির উপর অনেক গুরুত্ব দিই, সবসময় ভালো ভালো কথা বলি, পজিটিভ থাকতে বলি, সৎ থাকতে বলি, তারপরে ভালো মানুষ হতে বলি। কিন্তু সমাজটা তো আর এরকম না, এখানে সবাই মানুষকে টেনে ধরে, এগোতে দেয় না, খারাপ কথা বলে, ডিমোটিভেট করে। আপনার জীবনে এরকম কোনো গল্প আছে যে আপনি করতে চেয়েছেন বা ব্যাপকভাবে হতাশ হয়ে গেছেন চারিদিকের কারণে, বা ব্যবসা করতে গেছে ফেল মারবে, ক্রিটিসাইজ করা, এগুলো এরকম কিছু ফেস করেছেন? স্যার এগুলো আমি অনেক ফেস করেছি। কারণ কিভাবে আপনি সেটা ওভারকাম করেছেন? জি স্যার, উদ্যোক্তা আসলে কঠিন একটা ব্যাপার স্যার। আগে আমি জব করতাম, মাস শেষে স্যালারি পেতাম, নির্দিষ্ট একটা সীমিত আমার একটা স্বপ্ন ছিল, চিন্তা ছিল যে আমি একটা স্যালারি পাবো, এ মাসে এত টাকা হবে। কিন্তু আসলে উদ্যোক্তা জিনিসটা অনেক কিছু মেনটেন করে। আর বর্তমান সমাজ কোনো মানুষকে একটা বলে না যে আপনি যদি ভালো কাজ করেন অটোমেটিকলি আপনার শত্রু হয়ে যাবে। আর উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাধাই হলো এখানে স্যার, আমি একটু ভালো আছি এজন্য সমাজের অনেক লোক ও কিভাবে খারাপ হবে এভাবেই খালি নিচ থেকে টানতে শুরু করে। তারপর আসলে আমি মনে করি স্যার, মানুষ যদি আমাকে নিয়ে সমালোচনা করে, আমি মনে করবো আমার ভিতরে কোনো রকম পরিবর্তন এসেছে। সো ওটাকে পাত্তা না দিয়ে যদি আমার উদ্দেশ্য সৎ থাকে, কর্ম পরিকল্পনা যদি আমার সঠিক হয়, আর যদি আমি পরিশ্রমী হই, আমি মনে করি আমি সাকসেস এবং ওভারকাম করতে পারবো। এখনো পর্যন্ত মানুষ জ্বলে আমাকে দেখলে, আর আমিও চাই ওরা জ্বলুক, কারণ ওদের জ্বলার কারণেই কিন্তু আমি সাকসেস স্যার। হ্যাঁ, এটাকে বাট আমরা আমাদের যে ডাউন টু দ্য আর্থ, একদম মাটির সাথে থাকা, আমাদের বিনয়ী থাকা, সেটা আমরা আজীবন ধরে রাখবো। আমাদের পজিটিভিটি কোনো বিকল্প না, তারা তাদেরটা ভাবুক, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনো জীবনে যে কোনো পরিস্থিতি পজিটিভ এবং সৎ থাকা, এই জিনিসটা আপনিই শিখিয়েছেন স্যার। আর এই জিনিসটা মুখে ধারণ করতে পারলে আমি মনে করি মানুষ হিসেবে বাঁচার সার্থকতা এখানেই। আমরা একদম শেষের দিকে হাসিবুর, আপনি যদি আপনার স্বপ্ন, তো আপনি কাজ করছেন একেবারে গ্রাম থেকে আস্তে আস্তে একটা চাকরি করতে করতে, তারপরে ব্যবসা করছেন, এখন ব্যবসা ভালো করছেন, তারপরে মানুষের কিন্তু স্বপ্নের শেষ নাই স্যার। মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে এবং
50-60 বছর বয়সেও মানুষ স্বপ্ন দেখতে পারে আমি কালকে কি করব, আগামী বছর কি করব, আগামী দিনে কি করব। সেরকমভাবে আপনার স্বপ্ন কি, যে আপনি আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান? স্যার, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আসলে আমি যতগুলোই বিজনেস করেছি তার ভিতরে আমার কেমন যেন মানে উপলব্ধি হয়েছে, আসলে আমি যদি মরে যাই এই মুহূর্তে তাহলে হয়তো আমার এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে স্যার। তা আমরা উদ্যোগটা কিন্তু অনেক ধরনেরই থাকি, অন্যের প্রোডাক্ট সেল করি, এটাও একটা উদ্যোগ এবং এটাকেও উদ্যোক্তা বলে। এখন আমি 10 বছর পর যেটা চাচ্ছি, আমি নিজে প্রোডাক্ট উৎপাদন করে মার্কেট প্লেস করে প্রতিষ্ঠানটাকে যেন আমি মরে গেলেও এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়। কারণ আমি একটা জিনিস জানবেন স্যার, আমি সবচেয়ে বেশি মোটিভেশন হয়েছে যে চাকরি করব না চাকরি দেব, এই যে স্লোগানটা আপনার, এটা কিন্তু আমাকে খুব মনে লেগেছে। আরেকটা জিনিস, 2018 সালে 23শে জুলাই কারণ বাজার টিসিবি ভবনে যে আমাদের 2000 দ্বিতীয় ব্যাচে যে সম্মেলনটা, আপনি নিজেও একজন জব করতেন বিভিন্ন প্রতিষ্ঠানে, যখন আপনি বলেছিলেন আপনার আমাদের ম্যাডামের বাচ্চার জন্য আপনি একটা গাড়ি নিয়ে গিয়েছিলেন স্যার, হয়তো ওই কোম্পানি আপনাকে গাড়ি নেওয়ার কারণে আপনাকে কিছুটা রাব ব্যবহার করেছে, যার ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন চাকরি ছেড়ে। একটা কথা বলেছেন, আজকে আমি চাকরি ছেড়ে বর্তমানে আমার সকালে উঠলে ভাবতে হয় আমি কোন গাড়িটাতে যাব, এটা সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আমাকে। আর দ্বিতীয় কথা হলো কর্মসংস্থান সৃষ্টি করতে পারাটাও এটা একটা পরিতপ্ত। আর আমি 10 বছর পর আমি নিজেকে সবচেয়ে বেশি যেটা দেখতে চাচ্ছি, সফল উদ্যোক্তা এবং ভালো মানুষ হওয়া, এটা হলো যে সর্বপ্রথম আমার প্রায়োরিটি। আর আমি এমন একটা প্রতিষ্ঠান সৃষ্টি করতে চাচ্ছি যাতে করে আমি মরে গেলেও এখানে কর্মসংস্থান এটা বেঁচে থাকে, একটা ইনস্টিটিউট হিসেবে এটা বেঁচে থাকে।